সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের টক শো মুছে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সমাজের নানান বিষয় নিয়ে আলোচনা করি। আর এই আলোচনায় অংশ নেন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষজ্ঞ। আজকে আমরা যে আলোচনার বিষয় ঠিক করেছি সেটি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ পাঠানোর জন্য জাতিসংঘের অনুরোধে বাংলাদেশ মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বলা হচ্ছে এটি নীতিগত সিদ্ধান্ত, এখনো পূর্ণাঙ্গ সিদ্ধান্তটি হয়নি, হয়তোবা নানান রকমের শর্ত দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তটি নেওয়া হবে। তো এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে নানা রকমের কথা উঠছে। তো এ নিয়েই আমরা আজ আলোচনা করব। আর আমরা আলোচনার বিষয় ঠিক করেছি, খাল কেটে কুমির আনছে বাংলাদেশ, এই প্রশ্নটি রাখছি। এবং এই প্রশ্ন নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। আখতার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি মিঠে করায়। আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে জানাই আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনি শুনছিলেন আজকে আমাদের যে আলোচনার বিষয়টি, যে মিয়ানমারের রাখাইন রাজ্যে যে জায়গায় এখন একটি সংঘাত চলছে সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মি প্রায় পুরো রাখাইন রাজ্যটি দখল করে নিয়েছে, উল্লেখযোগ্য 3টি শহর ছাড়া। অথবা 70% এলাকা তারা দখলে নিয়ে নিয়েছে। তো সেখানে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবিক বিপর্যয়ের একটি পূর্বাভাস দিচ্ছিল অনেকদিন আগে থেকেই। কারণ সেখানে কোনো রকমের খাদ্য ত্রাণ সহায়তা যেতে দিচ্ছিল না সরকারি বাহিনী, এবং সেখানে মানুষের কোনো কাজকর্ম নেই। এই অবস্থায় যাতে বাংলাদেশ একটি মানবিক করিডোর দেয়, যেটি বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব এসেও অনুরোধ করেছিলেন, শেষ পর্যন্ত বাংলাদেশ এতে রাজি হয়েছে। এই যে রাজি হলো, অন্তর্বর্তী সরকার আমাদের এখানে একটি রাজনৈতিক বা নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার একা এই সিদ্ধান্তটি নেয়া কতটা সমীচীন হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনার সঙ্গে বলে নিই, আপনি যে বিষয়টা দিয়েছেন খাল কেটে কুমির আনছে বাংলাদেশ। আসলে খাল আমি কেটে প্রশ্ন কুমির বাংলাদেশ, করেছি। সেটা প্রশ্ন, খাল কেটে বাংলাদেশ কুমির কেন আনবে? বিষয়টি মায়ানমারের বিষয়। মায়ানমারের বিষয়টি তো আমরা খাল কেটে কুমির নিয়ে আসছি আরো 5 বছর আগে, 7 বছর আগে, যখন রোহিঙ্গাদেরকে আমি আমার দেশে আশ্রয় দিয়েছি। তখনই তো খাল কেটে আমরা তাদেরকে নিয়ে আসছি। তখন নিয়ে আসা দরকার ছিল না। তখন আমরা তাদেরকে বাংলাদেশে আসতে দেওয়ার প্রয়োজন ছিল না, মানবিক কারণে তখন দিয়েছি, এবং আমাদের বিএনপিও সমর্থন করেছে এবং আওয়ামী লীগ সরকারও এনেছে এবং সবাই সমর্থন করেছে, জাতিসংঘ সেটা দুতালি করেছে। এখন যেটা হয়েছে পরবর্তী পরিস্থিতিতে, এখন 70% মায়ানমার একজনের বেদখল হয়ে গেছে, আরেকজনের দখল হয়ে গেছে। মায়ানমারের সরকারের প্রেক্ষাপটে 70% রাখাইন প্রদেশ এখন সরকারের নিয়ন্ত্রণে নাই, অর্থাৎ তাদের বেদখল হয়ে গেছে। পক্ষান্তরে বলা যায় যে এটা আরাকান আর্মিদের দখলে চলে আসছে। আরাকান আর্মিরা মূলত সবাই রাখাইনবাসী এবং সবাই রোহিঙ্গাবাসী এবং সবাই তারা আরাকানবাসী। সেখানে সবাই হিন্দু আছে, রোহিঙ্গা নয়, রাখাইনবাসী। জি, রাখাইনবাসী সেখানে রাখাইন রাখাইনবাসী, তার মধ্যে রোহিঙ্গারা আছে, তা বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, সবাই মিলে, তার মধ্যে অন্যতম এই মুসলমানরা আছে। এখন যদি বাংলাদেশের বর্ডারের পাশে 70% বা 40% বা 30% জায়গা যদি আরাকান অধীনে থাকে, তাহলে তো খুবই সহজে, অত্যন্ত সুন্দরভাবে, মানবিক ভাবেই আমাদের সকল রোহিঙ্গাদেরকে আমরা ওখানে শিফট করে দিতে পারি। যে ক্যাম্পগুলো বাংলাদেশের ভিতরে বানানো হয়েছিল, এই ক্যাম্পগুলো যদি এখন নতুন করে যদি আবার মায়ানমারের ভিতরে ক্যাম্পগুলো বানানো হয়, যেখানে আরাকান আর্মিদের অধীনে আছে, এবং সেটাকে যদি আরাকানদের অধীনে আছে বলে জাতিসংঘ ঘোষণা দিয়ে দেয়, স্বীকৃতি দিয়ে দেয় যে এইটু আরাকান টেরিটরি বা এটা আরাকান আর্মির টেরিটরি, তাহলে খুব সহজে অনায়াসে মায়ানমারের সঙ্গে কোন রকম সংঘাতে না এড়িয়ে জাতিসংঘের প্রস্তাব মোতাবেক বাংলাদেশ থেকে এই 30 লক্ষ রোহিঙ্গাকে আমরা খুব সহজেই নাফ নদীর ওপারে পাঠিয়ে দিতে পারি, এবং নাফ নদীর ওপারে পাঠিয়ে দিয়ে ওখানে নতুন ক্যাম্প যদি ওরা বানিয়ে দেয়, এবং তার জন্য আমাদের করিডোর দেওয়া হবে সর্বোত্তম ডিসিশন। যদি বাংলাদেশ সরকার ডিসিশন নিয়ে থাকে যে আরাকান আর্মি বা আরাকান বাসীকে বা
রোহিঙ্গাদেরকে বাংলাদেশের সঙ্গে একটা সেফ করিডোর দেওয়া হবে, আমি এটাকে পূর্ণ সমর্থন করব। আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি সরকারকে, জাতিসংঘে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো এবং আমি পূর্ণ সমর্থন করব। কাজেই আমাকে এখন দেখতে হবে যে এটা আমি মনে করি বাংলাদেশের খুব অনুকূলে এই সিদ্ধান্তটা হবে, কারণ আমার তিনটা জিনিস আমার অ্যাচিভ হবে এর মাধ্যমে। প্রথম জিনিসটা অ্যাচিভ হবে সেটা হচ্ছে আমি রোহিঙ্গা ক্রাইসিস থেকে মুক্ত হয়ে যাব, রোহিঙ্গাদেরকে আমরা মায়ানমারে ফেরত পাঠাতে পারবো, এবং সেটা মায়ানমার সরকারের অধীনে আছে না আরাকান সরকারের অধীনে আছে সেটা আমার দেখার বিষয় না। বিষয়টি হলো এই রোহিঙ্গারা আরাকানবাসী, এই রোহিঙ্গারা রাখাইনবাসী, তাদের বাড়ি মায়ানমারে রাখাইনে, তারা সেই রাখাইনে চলে যেতে পারে। যেমন ভাবে আমরা বাংলাদেশের লোকেরা যখন ৭১ সালে পাকিস্তান ইন্ডিয়া থেকে আশ্রয় নিয়েছিলাম, আমরা ৭১ পরে চলে আসছি। আজকে আরাকান মুক্ত হয়েছে, রাখাইন মুক্ত হয়েছে, কাজে এখান থেকে ৩০ লক্ষ রাখাইনবাসীকে অনতিবিলম্বে ওখানে পাঠিয়ে দেওয়া হোক। এই জন্য দরকার পড়লে যদি নাফ নদীর উপরে একটা ব্রিজ বানাতে হয়, তাহলে জাতিসংঘকে বলবো সেই ব্রিজটা বানিয়ে ফেলেন, ব্রিজ বানিয়ে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করে দিয়ে দেন, এবং আরাকানকে সকল ধরনের বাণিজ্যিক, সামরিক, মানবিক সকল ধরনের করিডোর দেওয়া হোক, তাতে আমাদের এই ৩০ লক্ষ লোককে আশ্রয় দেওয়ার চেয়ে আমার ওখান দিয়ে তাদেরকে আমার আরাকান আমার বন্দর দিয়ে চলাফের করা, আমার টেকনাফ দিয়ে চলাফেরা করা আমার জন্য অনেক বেশি ঝুঁকি কম, অনেক কম ঝুঁকি, মানে অনেক বেশি ঝুঁকি মুক্ত। কাজে আমি মনে করি এটা একদিক দিয়ে ভালো হবে। ২ নম্বর হবে যে এই আরাকানবাসীরা তখন আরাকানকে সমস্যাটা আরাকানের মধ্যে গিয়ে হবে, এবং এরা আরাকানের একজন উপজাতি হিসাবে স্বীকৃতি পাবে, যেটা এই রোহিঙ্গারা যুদ্ধ করে আসছে। আপনি জানেন এই সমস্যার মূল সমস্যা হয়েছে কোফি আনান সাহেব, জাতিসংঘের সাবেক মহাসচিব, যখন মায়ানমারে গিয়ে একটা চুক্তি করলেন এবং সেই চুক্তির মধ্যে ১৩৫টি উপজাতিকে স্বীকৃতি দিলেন, সেই ১৩৫টি উপজাতির স্বীকৃতির বাইরে রাখলেন রোহিঙ্গাদেরকে। কোফি আনান সাহেব রোহিঙ্গাদেরকে সেখানে ইনক্লুড করলেন না বা করাতে পারলেন না, কিন্তু উনি চুক্তি স্বাক্ষর করে ফেললেন যে ১৩৫টি উপজাতিকে স্বীকৃতি দেওয়া হলো, সেখানে রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দেওয়া হয় নাই। কাজে সমস্যাটা তখন শুরু হয়ে গেছে, এবং তাৎক্ষণিকভাবে ওই দিন রাত্রেই মায়ানমারের উপরে আক্রমণ করেছে মায়ানমার সেনাবাহিনী, এবং প্রথম দিনে ৫.৫ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে প্রবেশ করেছে। এই সমস্যাটা তখন তৈরি হয়েছে। কাজে এই সমস্যাটা একটা সুন্দর সমাধান হয়ে যাবে, অর্থাৎ তারা ১৩৫টি বা ৩৭তম উপজাতি হিসাবে স্বীকৃতি পাবে। এই স্বীকৃতি পেয়ে গেলে তারা মায়ানমারের এবং তাদের কোনো হলো না। তৃতীয়ত হলো আমাদের উপরে যে অর্থনৈতিক চাপটা সৃষ্টি হয়েছে, যে অর্থনৈতিক চাপটা সৃষ্টি হয়েছে সেই চাপ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম। এই ৩০ লক্ষ রোহিঙ্গাবাসীকে খাওয়ানো, পড়ানো এবং তাদের নিরাপত্তা দেখা আমাদের দায়িত্ব হলো না, এবং তাদেরকে খালি করে দিলে পরে আমরা ওই এলাকাতে আমাদের বাংলাদেশে যারা গৃহহীন আছে, যারা ছিন্নমূল মানুষ আছে, তাদেরকে আমরা ওখানে আশ্রয় দিতে পারবো। ওই ৩০ লক্ষ আবাসন যেটা আমরা তৈরি করেছি রোহিঙ্গাদের জন্য, সেখানে আমরা খুব সহজেই আমরা আমাদের তৃণমূল পর্যায়ে মানুষদেরকে, যারা ছিন্নমূল মানুষ আছে, তাদেরকে আমরা আশ্রয় দিতে পারবো। এটাও আমাদের অর্থনীতিতে একটা ভালো পদক্ষেপ হয়ে দাঁড়াবে। কাজে আমি শতভাগ একমত, বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়ে থাকে যে আরাকানবাসীদেরকে, রাখাইনবাসীদেরকে বাংলাদেশের ভিতর দিয়ে একটা সেফ করিডোর দেওয়া হবে, আমি এটাকে সমর্থন করি। আপনি যেটি বলছিলেন, অনেকগুলি যদি দিয়ে কথা বলছিলেন, যে যদি মিয়ানমার তাদেরকে, এই রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেয়, যদি নিরাপদ, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি যদি। কিন্তু আপনি নিজেও জানেন যে এই সমস্যাটি তো, রোহিঙ্গাদের সমস্যাটি তো আর এখনকার নয়, সেটি অনেক পুরনো। মিয়ানমার সরকার কখনোই এই রোহিঙ্গাদেরকে তাদের দেশের নাগরিক বলে মেনে নেয়নি। এমনকি আরাকান আর্মি, যারা এখন রাখাইন রাজ্য দখল করে নিচ্ছে, তারাও তাদেরকে তাদের দেশের মানুষ বলে স্বীকার করতে চায় না। যে আপনি কি মনে করেন যে বাংলাদেশ অনেক আগেই বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমার যুদ্ধ ঘোষণা করেছে তাদের এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভেতরে পাঠিয়ে, সুতরাং বাংলাদেশ যদি এখন যুদ্ধ করে মিয়ানমারের সাথে, সেটা অযৌক্তিক হবে না, এটি কি বলতে চাইছেন? এটা ১০০% বলতে চাচ্ছি, ১০০%। আমি আপনার বক্তব্যের সঙ্গে শতভাগ একমত।
আমরা সেটাই বলতে না, চাচ্ছি। আমার বক্তব্য নয়, আমি আমি প্রশ্ন করেছি, কারণ আমি একমত নই। আপনার এই প্রশ্নটাই ইতিবাচক হিসেবে নিচ্ছি আমি, এবং এই প্রশ্নটার উত্তর হলো রোহিঙ্গাদের আমাদের বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে মায়ানমার প্রথম আমাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা সেই যুদ্ধের জবাব না দিয়ে আমরা আমাদের সীমান্তে শুধু রোহিঙ্গাদেরকে নিরাপদে চলে আসতে দিয়েছি, দিয়ে আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি। এখন পরিবেশ পরিবর্তন হয়েছে, রোহিঙ্গাবাসীরা এখন স্বাধীন হয়েছে, আরাকানবাসীরা স্বাধীন হয়েছে। তারা এক রাষ্ট্র গঠন করুক বা না করুক, তারা আঞ্চলিকভাবে তারা এখন স্বাধীন হয়েছে। আমি আমি রোহিঙ্গাবাসীদেরকে যে কোনো মূল্যে যুদ্ধ করে হলেও আমি তাদেরকে ফেরত পাঠাতে চাই। এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিবে, একক সিদ্ধান্ত নিলেও আমার পূর্ণ সমর্থন থাকবে। এবার আপনার কাছে প্রশ্ন, যাদের কাছে আপনি পাঠাতে চাইছেন, আপনি তো ভেবে নিচ্ছেন বা ধরে নিচ্ছেন যে এই আরাকান আর্মি যারা এই রাখাইন রাজ্যটি দখল করে নিচ্ছে তাদের কেন্দ্রীয় সরকারের হাত থেকে, সেই আরাকান আর্মিও তো রোহিঙ্গাদেরকে নিতে চায় না। তা এই আরাকান আর্মিও তো এই রোহিঙ্গাদেরকে তাদের দেশের নাগরিক মনে করে না। তারা এমনকি গত কিছুদিন আগে মিয়ানমারের যে সামরিক সরকার তারা এই নিয়ে বিনিয়ে এই সমস্যা, এই আরাকান আর্মির হাত থেকে বাঁচার জন্য তারা এই নিয়ে বিনিয়ে রোহিঙ্গাদেরকে জায়গা দেবে, তাদের লোকজন তারা এই কথা স্বীকার করলেও আরাকান আর্মির নেতারা তো সেটি স্বীকার করছে না। তারা তো বলছে যে তারা বাংলাদেশী। তো আপনি কিভাবে আশা করছেন যে আরাকান আর্মিকে মানবিক সহায়তা দিলেই তারা রোহিঙ্গাদেরকে নিয়ে যাবে? তারা তো কখনো বলেনি, এখন পর্যন্ত বলেনি। আপনার এই বিশাল দীর্ঘ প্রশ্নের উত্তরটি হলো, এই সমস্যা সৃষ্টি হয়েছে মায়ানমারবাসী রোহিঙ্গাদেরকে তাদের জাতি বা উপজাতি হিসাবে মেনে নেয় না। মেনে নেয় নাই বলে তাদের যে 135টি জাতি গোষ্ঠী উপজাতি গোষ্ঠী আছে সেখানে তাদেরকে স্বীকৃতি দেয় নাই। মূল সমস্যাটা সেখানে সৃষ্টি হয়েছে। এবং তারা তাদেরকে বাঙালি বলে, তারা তাদেরকে বাঙালি বলে আখ্যায়িত করে। এই জন্য আমি আপনার টকশোতে বলেছিলাম, আমার প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশের বাঙালি ভাষা চট্টগ্রামী ভাষার সাথে কথা বলেছে, উনি প্রকান্তরে প্রমাণ করে দিয়েছেন যে এরা বাংলাদেশবাসী। সমস্যাটা এখানে করে নিয়েছেন। কাজে এখানে যদি আরাকান যদি রাজি না হয়, তাহলে এখানে আরাকানের সঙ্গে আমাদের দর কষাকষি করতে হবে। কারণ আরাকান বাংলাদেশ ছাড়া বাঁচবে না। আরাকানবাসী, আরাকান আর্মি বাংলাদেশ ছাড়া বাঁচবে না। বাংলাদেশ তাদের অক্সিজেন। বাংলাদেশ যদি প্রতিহত করতে চায়, তাহলে বাংলাদেশে উচিত হবে আরাকান আর্মি যদি না মানে, তাহলে আগামীকালকে রোহিঙ্গাদেরকে নিয়ে আর্মি পুশ করা ইনসাইড মায়ানমার, এবং ওখানে আরাকানে পুশ করে ভিতরে ঢুকে একটা সেফ টেরিটরি তৈরি করে সেখানে রোহিঙ্গাদেরকে সেটেল করে দিয়ে আসা উচিত। এবং দরকার পড়লে পরবর্তীকালে তাদের সেফটি এন্ড সিকিউরিটির জন্য বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করুক, সেটা করো বাংলাদেশের বর্ডারের বাইরে গিয়ে, নট ইনসাইড। বাট বাংলাদেশে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে আগে বের করার চেষ্টা করেন, এবং আরাকানদের সঙ্গে এখন আপনি বসেন। এই জন্য বলছি আরাকানবাসীকে সেফ মেসেজ দেওয়া এটা ওয়াইজ ডিসিশন। এই জন্য যে আরাকানকে কনভিন্স করতে হলে, আরাকান আর্মিকে কনভিন্স করতে হলে তাদেরকে মানবিক সহায়তা দিতে হবে। কাজে এই জন্য আমি এটাকে বুদ্ধিমান সিদ্ধান্ত বলে নিচ্ছি। কারণ আরাকান আর্মি তো নিজে বলেনি তাদেরকে এই করিডোর দিতে। এই করিডোর দিতে বলছে জাতিসংঘ, এবং পশ্চাতে এর নেপথ্যে আরো নানান রকমের যে উপাদানগুলি আছে, যেটি আমরা গতকাল আরেকজন আলোচকের সাথে আলোচনা করেছি। সেই উপাদানগুলিকে তো বাইরে রাখা যাবে না। এখানে যে রাখাইনের উপর নির্ভর করে চীনের অর্থনীতির একটা বড় অংশ, ভারতের অর্থনীতির একটা বড় অংশ, এইগুলি উপেক্ষা করে আরাকান আর্মি সে তো আমাদেরকে এই করিডোর দিতে বলেনি। আরাকান আর্মি করিডোর দিতে বলেনি। তো আপনি জাতিসংঘের অনুরোধে করিডোর দিতে যাচ্ছেন, আরাকান আর্মি সেক্ষেত্রে কতটা সাড়া দেবে যে ঠিক আছে আমি রোহিঙ্গাদেরকে নেব? আমি আমার সিদ্ধান্ত নিতে গেলে আমার বিপক্ষে অনেক যুক্তি আসবে, অনেকে অনেক যুক্তি দিবে, তুমি এইটা করলে এই হবে, এটা করলে এই হবে, এটা করলে হবে। আমাকে দেখতে হবে আমার জন্য কোনটি ভালো, আমি কোন সিদ্ধান্ত নিলে পরে আমার মঙ্গল হবে এবং আমি এতে লাভবান হব। এখানে এই মুহূর্তে যেহেতু 3 পার্টি হয়ে গেছে, মায়ানমার এবং আরাকান আর্মি এখানে আসছে, এখানে বাংলাদেশকে বসে না থেকে বাংলাদেশকে এখন ঝাঁপায়ে পড়তে হবে।
যেভাবে হোক আরাকান আর্মির সঙ্গে একটা গুড রিলেশনশিপ গ্রো করতে হবে। এখন মায়ানমারের সরকারের সঙ্গে গুড রিলেশনশিপ গ্রো করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা আমার হবে না। এখানে আমাকে যে কোনো অবস্থাতেই আরাকান আর্মির কনফিডেন্স গেইন করতে হবে। সেই কনফিডেন্স গেইন করলে যদি চীনও খুশি হয়, ভারতও খুশি হয়, হোক। কারণ চীন এন্ড ভারতের মধ্যে আরাকান তো আমাকে আক্রমণ করবে না, আরাকান সেনাবাহিনী তো আমাকে আক্রমণ করবে না, কিন্তু মায়ানমার সেনাবাহিনী আমাকে আক্রমণ করতে পারে। কাজে মায়ানমার আক্রমণের তোয়াক্কা আমি করছি না, কারণ তার পক্ষে এখন এসে আমাকে আক্রমণ করা সম্ভব নয়। কিন্তু যেহেতু আরাকান আর্মিকে আমি মনে করি না বাংলাদেশে আছে সে আত্মহত্যা করার জন্য আক্রমণ করবে, সে আজ হোক কাল হোক বাংলাদেশের সঙ্গে আপোষ করতে বাধ্য হবে তার বেঁচে থাকার জন্য। তা আমি কেন সময় নষ্ট করব, আমি কেন অপেক্ষা করব? আমার এই মুহূর্তে উচিত যে তুমি যদি আরাকানবাসী যদি দখল করে রাখতে পারো, তাহলে আমি রোহিঙ্গাদের জন্য আমার বাংলাদেশে আশ্রয় না দিয়ে 30 লক্ষ রোহিঙ্গার জন্য আমি 30 লক্ষ বর্গফুট এলাকা, 3 লক্ষ কিলোমিটার এলাকা আমি সেটা দখল করে ওদেরকে দিব। 30 এই বিষয়টি কি অনেকটা এরকম বলতে চাইছেন যে আমাদের ক্ষেত্রে এখন সুযোগ নিতে হবে? 1971 সালে ভারত যে সুযোগটি নিয়েছিল যে এই দুই পাকিস্তানের মধ্যে অভ্যন্তরীণ গোলযোগের সূত্রে, যেটি তারা বলছিল অভ্যন্তরীণ গোলযোগ পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা সেটিকে স্বাধীনতা যুদ্ধ বলছি। ভারতের দিক থেকে একটি সুযোগ এসেছিল যে আমরা সেই সুযোগটি কেন নেব না? আপনি কি এরকমই কিছু বোঝাতে চাইছেন? যে সেটার আমরা এই প্রেক্ষাপট নিয়ে কেন নেব না? এটার প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। সেটা আমাদের প্রেক্ষাপট ছিল আমরা যুদ্ধ করেছি, আমরা এক করেছি। কিন্তু আমাদের প্রেক্ষাপট যেটা হলো, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এটাকে একমাত্র পথ বলে মনে করছি না, কিন্তু আমাকে প্রস্তুত রাখার কথা বলছি। কারণ দুর্বলের সঙ্গে কেউ কোনোদিন কোনো বিষয়ে সমাধানে আসে না, দুর্বলের সঙ্গে কেউ কোনো আলোচনা করে না, এটা সবসময় মনে রাখবেন। আমি যদি দুর্বলতা প্রকাশ করি তাহলে আমার সঙ্গে কেউ কথা বলতে আসবে না। কাজে আমাকে শক্তি প্রদর্শন করতে হবে, আমাকে দেখাইতে হবে, আমার সেনাবাহিনী মুভমেন্ট শুরু করে দিতে হবে। কারণ আপনি একটা দেখেন, আপনি পিছনে যে ম্যাপটা রাখছেন, দেখেন কত সহজে ম্যাপটা যদি পাবো চট্টগ্রাম বান্দরবন কেটে ফেলে, তাহলে কার লাভ হবে, কার স্বার্থ হবে, তাকিয়ে দেখেন এটা কার স্বার্থে যাবে, কার প্রয়োজন পড়বে। আপনি ম্যাপটা দেখেন, কক্সবাজারের উপর থেকে যদি এই কোনাটুকু কেটে ফেলে, তাহলে এটা কোন দেশের সঙ্গে মিলে যায়, এবং তার সঙ্গে যদি একটু চীন প্রদেশের ওই চীনটুকু কেটে ফেলে, তাহলে কার দিকে যায়? রাখাইনটা তো বিষয় না, বিষয়টা হলো এই করিডোরটা কে চায়, এই করিডোরটা কে নামাতে চায়, এটা দেখতে হবে। এখানে একটা করিডোর দরকার, এই করিডোরটাকে তৈরি করতে চাচ্ছে কেউ। কাজে এই করিডোরটাকে যদি আপনি ডিনাই করতে চান, তাহলে আপনাকে সেখানে সেনাবাহিনীর বা শক্তি প্রদর্শনের প্রয়োজন আছে। সেখানে আপনি যত শক্তি দেখাইতে হবে যাতে কেউ আপনার দিকে আসার সাহস না পায়। এটা হলো আপনার বাড়ির সামনে যদি আপনার ফ্যাক্টরি গেটে যদি দারোয়ান না রাখেন, তাহলে আপনার ফ্যাক্টরি মালামাল নিয়ে যাবে যে কেউ। আপনাকে শক্ত দারোয়ান রাখতে হবে, শক্ত অ্যাক্সেস কন্ট্রোল রাখতে হবে, নাহলে হবে না। কাজে এখানে আমি যুদ্ধ করার কথা বলতেছি না, আমার যুদ্ধ করার সামর্থ্য আছে এটা দেখাইতে হবে। আমাদের সেনাবাহিনী এখানে এভাবে রাখতে হবে যে তোমাদেরকে প্রতিহত করার মতো যথেষ্ট ক্ষমতা আমি রাখি, কাজে রাখতে হবে। আজকে দেখেন না পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী কি বলেছে, যে তার 135টা না 40টা ওই মিসাইল ভারত দিয়ে তাক করে আছে, পারমাণবিক তাক করে আছে। তার মানে কি? সে একটা গোয়েন্দা নাম্বার দিয়ে বলে দিছে। তার মানে কি? মাল ভাবটা দেখাচ্ছে যে আমি তো বলে ফেলছি, আরেকজন টিপ দিয়ে দিবে, তখন কি অবস্থা হবে তোমার? কাজে ওখানে তো এর তো রেলওয়ে মন্ত্রী তো ধারে কাছেও নাই ডিফেন্সের, ডিফেন্সের সিপাহও শুনবে না ওই রেলওয়ে মন্ত্রীর কথা, কিন্তু রেল মন্ত্রী তো বলে দিয়েছে। এরকম আমাদেরকেও আমাদের মেয়র সাহেবরা, টেকনাফবাসীরা, কক্সবাজারবাসীরা হুমকি ধামকি দিতে হবে। আমাদের ওখানকে লোকেরা বলতেছে, বলতে হবে যে আমরা এখান থেকে একজনকে দিব না, আমরা মানবিক করিডোর দিয়েছি আরাকান, তুমি যদি ফেরত না দাও, আরাকান আর্মি তুমি যদি ফেরত না দাও, তাহলে আমি মায়ানমারের সঙ্গে যোগদান করে তোমাকে প্রতিহত করব, তোমাকে ঠেকাবো। কিন্তু আমি যে কোনো ভাবে হোক, আমি কৌশলে হোক, যে কৌশলে হোক, আমি কৌশল করে আমি রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত পাঠাবো, এবং ফেরত পাঠাবো রাখাইন রাজ্যে, এবং রাখাইন রাজ্যে ফেরত পাঠানোর আমার দায়িত্ব, কর্তব্য, এবং আমার জাতিগতভাবে আমার প্রয়োজন। এটা আমার স্বার্থে প্রয়োজন, আমার জনগণের স্বার্থে প্রয়োজন, বাংলাদেশের অস্তিত্বের জন্য প্রয়োজন। কাজে এই কাজটি আমাকে করতে হবে। সেই জন্য আমাদেরকে যথেষ্ট শক্তি আছে করার মতো, সে দেখাইতে হবে। সেখানে আমার সঙ্গে
আমার সরকারের সঙ্গে সবাই আছে, সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত দেখাইতে হবে। জিজ্ঞাসা করুক বা না করুক, দেখাইতে হবে। আর যদি কারো কোনো বিকল্প পরিকল্পনা থাকে তাহলে সেটা বলুক যে আমরা এই সমাধান করতে চাই। বিএনপি সেগুলো মহাসচিব এরই মধ্যে বলেছেন যে এই ধরনের সিদ্ধান্ত, সরকারের এই ধরনের সিদ্ধান্ত, করিডোর দেয়া নানা রকমের ঝুঁকিও তৈরি করে, নিরাপত্তার ঝুঁকি। সেক্ষেত্রে বাংলাদেশ আরেকটি গাজায় পরিণত হতে পারে। এটি বিএনপির মতো বড় দলের মহাসচিব উনি মন্তব্য করেছেন। এমনকি জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও বলা হয়েছে যে এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করা ছাড়া এই সরকার যেটি নিয়েছে সেটি কিছুতেই ঠিক হয়নি। আপনি কি বলবেন এ নিয়ে? আমার তো এটা বলা কিছু নাই। তার মানে তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে দিয়েছেন। আজকে এই দুইটি ইস্যুতে অনাস্থা প্রকাশ করে, দুইটি বড় রাজনৈতিক দল অনাস্থা প্রকাশ করেছেন। আর যেখানে যেখানে আমাদের প্রফেসর ইউনূস সাহেব ঘোষণা দিয়ে বলেছেন এটি জাতীয় নাগরিক পার্টিও একই কথা বলেছে। উনাকে জনগণ চায়, উনি ঘোষণা দিয়েছেন এক পত্রিকায়। আমরা এই কাতার এই কি করে ওই যে আল জাজিরার সাথে বলেছেন বাংলাদেশের জনগণ উনাকে চায়। তো বাংলাদেশ জনগণ উনাকে চায় 24 ঘন্টা আগে বলেছেন। 24 ঘন্টার মধ্যে তো বিএনপি এবং ওই যে জামাত বলে দিয়েছে না এই বিষয়তে তোমার সঙ্গে একমত নই। তাহলে উনি এখন কি করে থাকবেন সরকারে? উনি এটা কি করে বাস্তবায়ন করবেন? এখন জাতিসংঘের কাছে তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আর উনাকে তো আওয়ামী লীগ চাই না। তাহলে তিনটি বড় রাজনৈতিক দল যদি না চায় তাহলে ওনাকে কে চায়? উনার চাওয়ার প্রশ্নটাই তো আজকে চাওয়ার যে উনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আকাঙ্ক্ষাটা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এবং এটা এই রোহিঙ্গা মায়ানমারের সিদ্ধান্ত নিয়ে মহাসচিব সাহেব অত্যন্ত বুদ্ধিমানের মতো বক্তব্যটা তুলে ধরেছেন যে তুমি সবকিছু একা করে ফেলবে, এটা তো আমরা মেনে নেব না। উনি ওনার বক্তব্য দিয়েছেন, উনি তো বলে দিয়েছেন তুমি যা ইচ্ছা করতে পারো না, আমরা তোমাকে সমর্থন দিয়েছি, তুমি যা কিছু করো একা করতে পারো না, এটা পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু আপনার ব্যক্তিগত মত, আপনি শুরুতেই আপনার ব্যক্তিগত মত বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছে, সুতরাং তারা যা খুশি তা সিদ্ধান্ত নিতেই পারে, যে কোনো সিদ্ধান্ত অন্যদের সাথে আলোচনা করা ছাড়াই নিতে পারে, এবং আপনি তাদের এই অধিকার আছে বলেই মনে করেন। আপনি নিজে ব্যক্তিগতভাবে তো তাই বলছিলেন। অর্থাৎ আপনি বিএনপির অবস্থানের সাথে দ্বিমত করছেন যে বিএনপি যেটি বলেছে সেটি ঠিক করেনি। এখানে তো এটা তো বলে নাই বিএনপি যে এই সিদ্ধান্তটা ভুল হয়েছে। বিএনপি তো একবারও বলে সিদ্ধান্তটা ভুল হয়েছে। বিএনপি যখন বলে যে সিদ্ধান্তগুলো ওনার সাথে আলোচনা করে নিলে ভালো হইতো। উনি তো নিতে মানা করে নাই। একই সাথে বলেছে যে এটি হওয়ার কারণে বাংলাদেশ আরেকটি গাজায় পরিণত হতে পারে। এর অর্থ তো যে এই সিদ্ধান্তটি ভুল, এটি বলা না। এই সিদ্ধান্তটি গাজায় পরিণত হতে পারে এটা তো উনি বলেন নাই। উনি বলছেন পরবর্তীতে এই সিদ্ধান্ত তুমি নিয়েছো, এটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সিদ্ধান্তটা তুমি আমাদের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। আলোচনা করে যদি নিত তাহলে তাদের মতামতটা দিত, হয়তো গাজার কথা বলতো। কিন্তু আমার দৃষ্টিতে যেটা হয়েছে সেটা হচ্ছে সরকারের প্রতি এক ধরনের অনাস্থা উনি প্রকাশ করেছেন যে এরকম আরো অনেক সিদ্ধান্ত সরকার হয়তো নিবে যেগুলা হয়তো গাজার চেয়েও খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেখানে গৃহযুদ্ধ চলে যেতে পারে, সেখানে ওই সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাহলে সেইগুলা কি বিএনপি সমর্থন করবে? এই কথাগুলো তো পরিষ্কার বিএনপি করেছে। কাজে আমার ব্যক্তিগত মতামত এবং আমি বিএনপির সঙ্গে ডিফার করতেছি না। আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বিএনপি এই সরকারের প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ করেছেন প্রথমবার। প্রথম বলেছেন যে আপনারা সব একা সিদ্ধান্ত নিতে পারেন না। আমাদের এই রোহিঙ্গা সমস্যার আরেকটি দিক রয়েছে, যেটি রোহিঙ্গা সমস্যা না বলে আমরা বলতে পারি রাখাইন সমস্যা। সেটি হচ্ছে যে রাখাইন রাষ্ট্রটি তৈরি করা বা মিয়ানমারের কাছ থেকে আলাদা করে দেওয়ার যে একটি পরিকল্পনার কথা শোনা যায়, যে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন যাবৎ চাইছে যে চীন যাতে এই অঞ্চলের উপর দিয়ে বঙ্গোপসাগরে সহজে প্রবেশ করতে না পারে, এই কারণে যুক্তরাষ্ট্র নানা দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে আসছিল। তারা এখন রাখাইন স্বাধীন করে দিয়ে সেই সুযোগটি তৈরি করতে চাচ্ছে, এবং বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় অংশ নেয় যে
চীনের এই অ্যাক্সেসটা, বঙ্গোপসাগরে অ্যাক্সেসটা বন্ধ করে দেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় বাংলাদেশও অংশ নিল, সেক্ষেত্রে চীন বাংলাদেশের প্রতি যে বৈরী মনোভাব তৈরি করবে, পোষণ করবে, এর প্রভাব কি পড়তে পারে বাংলাদেশের উপর? দেখেন, বিষয়টি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা খেয়াল করে দেখেন, রাখাইন যেখানে দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়েছে রাখাইন প্রতিষ্ঠা, তারপরের থেকে মায়ানমারের প্রায় শেষ পর্যন্ত পশ্চিম কোস্ট, বঙ্গোপসাগরের পশ্চিম উপকূল, খাড়া উপকূল, এখানে কোনো পোতাশ্রয় নাই, এখানে কোনো জাহাজ ভিড়ার মতো জায়গা নাই। এই জায়গাটা খারাপ, পাহাড় চলে গেছে, এখান থেকে ঢুকার কোনো সুযোগ নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বহুবার চেষ্টা করেছে এদিক দিয়ে আসতে, না পেরে এই রাস্তা তারা নিয়েছিল, যে রাস্তায় তারা মিজোরাম দিয়ে চট্টগ্রামে আসার রাস্তা তারা খুঁজে নিয়েছিল, এবং সেখান থেকে মান্দালাও থেকে তারা এদিকে আসা শুরু করেছিল। তো রাখাইনটা এই মধ্য, এই ভারত, চীন এবং মায়ানমারের অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পাহাড়ি এলাকাগুলোকে যদি সাগরের সঙ্গে সংযোগ দিতে হয়, তাহলে হয় চট্টগ্রাম ভিতর দিয়ে দিতে হবে, আর না হলে রাখাইন দিয়ে দিতে হবে। এর বাইরে কোনো রাস্তা নাই। কাজে এইটুকু জায়গা খুবই গুরুত্বপূর্ণ। এখন রাখাইন দিবেন না চট্টগ্রাম দিবেন, চট্টগ্রাম হিলট্রেক্স দিবেন। এখন রাখাইনকে বাঁচাইতে গেলে চট্টগ্রাম হিলট্রেক্স চলে যাবে, চট্টগ্রাম হিলট্রেক্স বাঁচাইতে গেলে রাখাইন দিতে হবে। চীন রাখাইন দিয়ে কমফোর্টেবল, চীন চায় রাখাইন দিয়ে হলে তার কোনো সমস্যা নাই। আপনি দেখেন সিদ্দিক থেকে চীন অলরেডি অনেক কাজ করতেছে, ওই অববাহিকা দিয়া তারা অনেক কিছু করতেছে, কিন্তু ভারত করতে পারতেছে না। যদিও ভারত পশ্চিমাঞ্চলের সঙ্গে ভারতের আকিয়া বন্দর, যেটা এখন হলো সিদ্ধি বন্দর, মিয়ানমারের আকিয়া আর কি, আমরা ভারতের অংশটি পরে রাখছি। আমার প্রশ্নটি ছিল চীন যে, আমি আসতেছি আপনার কথাটা আসতেছি আমি। ফলে মায়ানমারের সঙ্গে আকিয়াব থেকে কিন্তু ভারতের কলকাতা এবং বিশাখাপট্টনের যোগাযোগ আছে, মালামাল চলে। কিন্তু সমস্যা হয়েছে মিজোরাম, নাগাল্যান্ড, আসামের মালামাল নামতে পারতেছে না, কারণ এইগুলোর নামানোর জন্য কোনো নদী পথ নাই, মুখ পর্যন্ত নাই। ইতিমধ্যে আপনি জানেন যে তার রাস্তাঘাট করা হচ্ছে এই দিকে আসার জন্য, ডাউন স্ট্রিমে আসার জন্য। কিন্তু সেখানে হয় বাংলাদেশের অংশ লাগবে, না হলে রাখাইনের একটা অংশ লাগবে। এই অংশটা কে দিবে? বাংলাদেশের অংশটা যদি হয় তাহলে বান্দরবন ডাউন টু কক্সবাজার এটা কেটে ফেলতে হবে, কেটে কাউকে দিয়ে দিতে হবে। আর যদি মায়ানমারকে দিয়ে হয় তাহলে মায়ানমার এই অংশটা দিতে হবে। চীন ওটা নিয়ে গেছে, কাজে ভারত চেষ্টা করতেছে এই জায়গাটা নিয়ে আসার জন্য। কারণ ভারতের এই প্রস্তাবের সঙ্গে জাপান, অস্ট্রেলিয়া, ইউএসএ এরা চারজনে মিলে একটা কোয়াড করেছে। সেই কোয়াডের একটি অন্যতম লক্ষ্যই হলো যে পূর্বাঞ্চলীয় ভারতকে বঙ্গোপসাগরে একটা অ্যাক্সেস দিতে হবে, এবং সেই অ্যাক্সেসটা সিকিউর করবে আমেরিকানরা। এবং সিকিউর করবে বলে তারা চাচ্ছে তাদেরকে একটা পোর্ট দেওয়া হোক, হয় আমাদের সেন্ট মার্টিন দেওয়া হোক, অথবা আশেপাশে কোথাও দেওয়া হোক, যাতে তারা এই করিডোরটাকে প্রোটেকশন দিবে আমেরিকা। আমেরিকা এনে প্রোটেকশন দেওয়ার মানে মায়ানমার এবং চীনের উপরে তারা খবরদারি করতে পারবে। আর ভারত এই অ্যাক্সেসটা যদি করিডোরটা দেয়, করিডোর নিয়ে দিতে পারে মায়ানমার থেকে অথবা বাংলাদেশ থেকে, তাহলে তারা আমেরিকাকে সহায়তা করবে, সাহায্য করবে। এর সঙ্গে বাণিজ্যিক স্বার্থে নিয়ে আসছে জাপানকে, কারণ জাপান দেখতেছে এখানে ইনভেস্ট করার একটা প্রচুর সুযোগ আছে। একদিক দিয়ে এই সেভেন সিস্টারের কাঁচামাল সহজে তারা নামাতে পারবে, আবার এই বাজারটাতে তারা প্রবেশ করতে পারবে। অস্ট্রেলিয়া হইলেও একটা বাদ সাথে রাখছে, জাস্ট টু শো যে এটা আমরা একটু ইন্দো প্যাসিফিক করতেছি। অর্থাৎ এইটুকু না রেখে অস্ট্রেলিয়াকে আমরা নিয়ে আসছি বন্ধু হিসাবে, যে তুইও সঙ্গে চল, আমাদের সঙ্গে তুইও যাবি। তো ইন্দো প্যাসিফিক নাম দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে নিয়ে আসছে। কাজে এটার মূল লক্ষ্যটি হলো যে ভারতের জন্য আমাদের এখান থেকে একটা করিডোর, নাফ নদীর উপর একটা করিডোর তৈরি করা। সেটা নাফের পূর্বাঞ্চল দিয়ে হতে পারে, পশ্চিম দক্ষিণাঞ্চল দিয়ে হতে পারে, উত্তরাঞ্চল দিয়ে হতে পারে। উত্তরাঞ্চল হলে বাংলাদেশের নাক কাটা যাবে, আর দক্ষিণাঞ্চল হলে রাখাইনের কাটা যাবে। কে কাকে কতটুকু কাটতে পারবে এটাই হবে আগামী ভবিষ্যৎ। মেজর আক্তার, আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম ভারত নয়, চীনকে। চীন যে করিডোরটি, ইকোনমিক করিডোরটি তৈরি করেছে কিয়াকফিউ বন্দর থেকে ইউনান প্রদেশের পর্যন্ত,
মিয়ানমারের যে যার বেশিরভাগ এলাকা পড়েছে রাখাইন রাজ্যের মধ্যে, অল্প একটু অংশ অন্য প্রদেশে, মিয়ানমারের অন্য প্রদেশে পড়েছে। এটি মিয়ানমার সরকারের সাথে চীনের চুক্তিকৃত ব্যবস্থা, যেই রাস্তা দিয়ে তাদের গ্যাস লাইন, তেলের লাইন, পাইপলাইন যাবে এবং সেটি সক্রিয়, এখনো সক্রিয় কিয়াকফিউ বন্দর, যেটি সিত্তু থেকে আরো খানিকটা পূব দিকে। বলা হয়ে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্র চীন যাতে এই অঞ্চল দিয়ে সহজেই ভারত মহাসাগরের আধিপত্য বিস্তার করতে না পারে, বঙ্গোপসাগরে সহজেই যাতে চলে আসতে না পারে, এই কারণেই আর রাখাইন রাজ্যটি স্বাধীন করে দিচ্ছে, যাতে সেখানে বসে চীনের এই প্রবেশটা তারা ঠেকাতে পারে। আমি সেটি বলছিলাম যে একদম চীনের নাকের ডগায় যখন বসবে যুক্তরাষ্ট্র এবং তার অ্যালাইরা, সেখানে যদি বাংলাদেশও যোগ দেয়, তাহলে চীন সেটাকে কিভাবে নেবে এবং আমাদের সাথে চীনের সম্পর্কে কিরকম প্রভাব পড়বে, আমি সেটি জানতে চাইছিলাম। আমরা ভারতের অংশটি একটু পরে আলোচনা করব। উত্তরটা খুব সহজ এবং খুবই সহজ সমীকরণ এবং সরল সমীকরণ। এখানে আমেরিকার উপস্থিতি চীন কোনো অবস্থাতেই দিবেন না, আর এই উপস্থিতি বাংলাদেশের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। ইতিমধ্যে সরকারের পরিবর্তন হয়ে গিয়েছে, বিকজ মার্কিন যুক্তরাষ্ট্রকে হ্যাঁ বলা হয় নাই বলে, মার্কিন যুক্তরাষ্ট্রকে চীনের স্বার্থে হ্যাঁ বলে নাই। যেহেতু চীনের পক্ষে হাসিনা যাওয়ার পরেও শেখ হাসিনাকে চীন রক্ষা করতে পারে নাই, ফলে চীন এটাকে শেখ হাসিনাকে রিহেবিলিট করার প্রোগ্রাম হিসেবে নেবে। যদি প্রয়োজন পড়ে শেখ হাসিনাকে সে আবার নিয়ে আসবে বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু রাখাইনকে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে দিবে না। প্রয়োজনে যদি না পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে দিবে না। এখন এটা দিতে না পারলে বাংলাদেশের বিপক্ষে ভারতেরও যাওয়ার সুযোগ নাই। ভারত যে আমি ভারত না, আমি বলছি যে দিবে না যে, কিন্তু বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যায়, চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা তখন কি দাঁড়াবে, আমি সেটি জানতে চাইছিলাম। চীনের সঙ্গে সম্পর্কটা খারাপ ভালো মন্দ তখনই হবে যদি যেতে পারে। যাওয়ার সম্ভাবনা নাই। কে যাওয়ার সম্ভাবনা নাই? বাংলাদেশ তো অলরেডি, বাংলাদেশ তো এরই মধ্যে না, ভারতও দিবে না, চীনও দিবে না, নাই। এই জন্যই তো মানবিক করিডোর বলা হচ্ছে। এই জন্য মানবিক করিডোর বলা হচ্ছে। উপরে মানবিক করিডোর বলছেন, কিন্তু পৃথিবীর কোন অঞ্চলেই বলা হয়ে থাকে যে মানবিক করিডোর শেষ পর্যন্ত মানবিক থাকে না। সেই করিডোর দিয়ে সামরিক সরঞ্জাম, সামরিক যে ব্যবস্থা, যারা বিচ্ছিন্নতাবাদী বলি অথবা স্বাধীনতাকামী বলি, তাদের হাতে সেই করিডোর দিয়েই অস্ত্র পৌঁছায়। শেষ পর্যন্ত সেটি একটি আধা সামরিক করিডোর হয়ে ওঠে। তো সেটি তো চীন বা ভারত, আপনি ভারতের কথাও বলছেন, ভারতও দেবে না, চীনও দেবে না। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা কি হবে তাহলে? যদি মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে, তাহলে চীন কি বাংলাদেশের পক্ষে থাকবে নাকি মিয়ানমারের পক্ষে থাকবে? এখানে মায়ানমারের সঙ্গে যুদ্ধ ঘোষণার যে কাল্পনিক তথ্যটা আসতেছে, এটা এখন সময় নষ্ট হয়ে গেছে। এই সময়টা এখন নাই। মায়ানমার বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার মতো পরিস্থিতি হবে না। এখন চীন যে চাপটা সৃষ্টি করতেছে বা করবে, সেটা হচ্ছে কোনো অবস্থাতে বাংলাদেশের মাটিতে যেন আমেরিকানরা ঘাঁটি করতে না পারে। কারণ বাংলাদেশের মাটিতে যদি ঘাঁটি করে, তাহলে সেটা চীনের এখতিয়ারের বাইরে চলে যায়। কাজে চীন আমাদের উপর সর্বাত্মক চাপ দিয়ে রাখবে, যাতে কোনো অবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মাটিতে আসতে না পারে। এবং এখানেই হবে এই সরকারের এসিড টেস্ট। এই সরকার বাংলাদেশের স্বার্থকে আগে দেখবে না মার্কিন স্বার্থ আগে দেখবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি বাংলাদেশের জনগণের স্বার্থে যায় না, যাবে না। ইতিমধ্যেই মানুষ খেপে গেছে যখন আপনি সেন্ট মার্টিন দ্বীপ থেকে পর্যটক সরাই দিয়েছেন। এই পর্যটক সরাই দেওয়ার কারণে ইতিমধ্যেই ওই এলাকার মানুষজন খেপে গেছে। কাজে বাংলাদেশের স্বার্থে কোনো অবস্থাতেই বঙ্গোপসাগরে আমেরিকান নৌবহরের উপস্থিতি জনগণ মেনে নেবে না। এটা আগেও মেনে নেয় নাই, ৭১ পূর্বেও মেনে নেয় নাই, এখনো মেনে নেবে না। কাজে এটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হবে। একটু আগে আপনি নিজেই মেনে নিয়েছেন যে মানবিক করিডোর যেটি,
সেটি তো প্রকারান্তরে যুক্তরাষ্ট্রই ব্যবহার করবে, জাতিসংঘ কারা চালায়। আমি তো প্রকারান্তরে বলছেন, মানবিকটা তো হলো আরাকানকে কনফিডেন্সে নেওয়ার জন্য। মানবিক আপনি তো এটাকে নিয়ে যাচ্ছেন মহাযুদ্ধে, তো মহাযুদ্ধের সম্ভাবনা তো আমার নাই। আমি মহাযুদ্ধ তো আমাকে নিয়ে হবে না, আমার এখানে লাঠালাঠিও তো হবে না, কিন্তু আমি কেন মানবিকটা দিব না? আমি কেন নেগেটিভ হবো যে ভাই জ্বর আসতে পারে এই জন্য আমি ঘর থেকে বেরোবো না? এইটা তো মহাযুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই, সুযোগ নাই। এটাকে আমি মানবিক দিয়েছি, মানবিকে রাখবো। যদি আমার স্বার্থে প্রয়োজন পড়ে সামরিককে রূপান্তরিত করতে, তাহলে করব। সেটা আমার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এই মুহূর্তে মানবিক করিডোর দেওয়াটা জনগণের জন্য প্রয়োজন। এই মুহূর্তে মানবিক আমরা যারা কথা বলতেছি এটার বিরুদ্ধে, তাদেরকে আমেরিকানরা বলাচ্ছে কথাটা। যারা বলাচ্ছে আজকে সরকার কেন আলোচনা করলো না, এটা ওরা বলাচ্ছে। কারণ যেহেতু সরকার মানবিকটা দিয়েছে, এই মানবিকটা কেন সরকার যদি বলতে পারতো করিডোর দিব, মানবিক শব্দটা দিয়ে জনাব প্রফেসর ইউনূস সাহেব তার দৃষ্টিভঙ্গিটাকে প্রকাশ করেছেন। উনি যে মানবিক তো এটা জাতিসংঘেরই প্রস্তাব ছিল যে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর। ডক্টর ইউনূস সাহেব উনার মনের উনি যে মানবিকতার জন্য কাজ করেন সেটাই উনি প্রমাণ দিয়েছেন। উনি সেটা সামরিক করিডোর হতে দিবেন না, এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে এটা দিবেন না। এটা দেওয়ার জন্য চাপ সৃষ্টি হবে। কাজে চীন এখানে এটা আপত্তি করার কোনো কারণ নাই। কারণ আরাকানদের আর্মির সঙ্গে একটা আলোচনায় বসতে হলে আরাকান আর্মিকে এক ধরনের সহায়তা দিতে হবে। আমরা অস্ত্র দেই বা না দেই, অন্তত খাদ্য, পানি, ওষুধ, এই তিনটা জিনিস তো আমরা দিতে পারি। এবং এটা শত্রু শিবিরে গিয়ে আমরা দিতে পারি। আমরা অতীতেও দেখেছি, শত্রু শিবিরে গিয়েও আমরা সালাউদ্দিনকে দেখেছি, আমাদের সিপাহী সালার সালাউদ্দিনকে দেখেছি যে শত্রু সম্রাটের শত্রু ক্যাম্পে গিয়েও সেই রিচার্ডকে চিকিৎসা করে দিয়ে আসছে। দিনে যুদ্ধ করেছে, রাত্রে গিয়ে আবার রিচার্ডকে সাহায্য, তার ইনজুর্ড হয়েছে, সাহায্য করে দিয়ে আসছে। কাজে ওষুধ, খাদ্য, শিশু খাদ্য, মহিলাদের আশ্রয়, মানবিক, এটা যে কোনো যুদ্ধরত পক্ষকে দিতে পারি আমরা। যে কোনো একটা পক্ষকে অবলম্বন করে দিতে পারি, অবলম্বন না করে দিতে পারি। এখানে কোনো সামরিক কোনো নাই। হ্যাঁ, তবে এটা ঠিক, এখানে কোনো সামরিক ব্যবস্থা চীন হতে দিবে না। আর আমেরিকা যতক্ষণ পর্যন্ত এখানে সামরিক অবস্থা না হবে ততক্ষণ মতো বাংলাদেশের কোনো সরকারকে শান্তিতে থাকতেও দিবে না। অর্থাৎ এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারটি আছে, তাদের মাধ্যমে যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য পূরণ করতে না পারবে ততদিন পর্যন্ত তাদেরকেই রাখবে বলে আপনার মনে হচ্ছে? না, রাখবে না। তারা দেখবে, কিছু সময় অপেক্ষা করবে। আপনি দেখেন IMF টাকা দিচ্ছে না, টাল ভানা করতেছে, প্রকাশ হয়ে গেছে, কথা প্রকাশ হয়ে গেছে জুন মাসে দিবে। এখন কথা চলে আসছে জুন মাসেও দিবে না, জুন মাসে না 10 মনে বেশি। তার মানে কি, এই সরকার বর্তমান মার্কিন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারতেছে না। তারা যা চাচ্ছে তা দিতে চাচ্ছে না। কাজে এখানে এই সরকারকে কিছুটা সময় হয়তো দিবে এইটা পর্যন্ত বার্গেন করার জন্য। আমি যে কথাটা আপনাকে বললাম যে এখানে এই সরকারের উপরে চাপ অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি এখানে নিশ্চিত করার জন্য। এটা আমেরিকানরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাবে, কারণ তাদের প্রয়োজন। কারণ তারা ভারতের সঙ্গে চুক্তি করেছে, কোয়াড চুক্তির, ইন্দো প্যাসিফিক চুক্তির অন্যতম প্রয়োজনটি হলো পূর্বাঞ্চলীয়, ভারতের পূর্বাঞ্চলীয় অংশকে বঙ্গোপসাগরে অ্যাক্সেস দেওয়া। এই কোয়াডের একটা অন্যতম শর্ত। আসলে কোয়াডের উদ্দেশ্য কি ভারতকে অ্যাক্সেস দেয়া, নাকি এই যে চীনকে ভারত মহাসাগরে আসতে না দেওয়া বা ভারত মহাসাগরে চীনের আধিপত্য ঠেকানো? কারণ আপনি যেটা বলছিলেন, আমরা একটু এক ধরনের বিতর্কে যাচ্ছি, সেটি হচ্ছে যে না করলে আপনি চলে যাবেন। চীনকে তো প্রতিহত করার মতো ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। প্রশান্ত মহাসাগরে তাকে প্রবেশ করার ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের নাই, এটা বাদকে বাদ। কিন্তু এখানে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব করার জন্য, চুক্তি করার জন্য ভারতের সামনে যে কলাটা তারা ধরিয়ে দিয়েছে ইন্দো প্যাসিফিকের নাম দিয়ে, সেই কলাটা হলো আমি তোমার পূর্বাঞ্চলীয় ভারতের জন্য একটা করিডোরের ব্যবস্থা করে দিব, এবং সেই ব্যবস্থার আমি চেষ্টা করব প্রয়োজনে বাংলাদেশ থেকে নিয়ে দিব, না হলে মায়ানমার থেকে নিয়ে দিব। এটা হলো তোমার। এটি আমি এখানে আমি বলছি, ভারত এবং মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে আগেই। আপনি নিজেও বলছিলেন যে সিতে বন্দর সক্রিয় আছে, যেখানে বিশাখাপত্তনম এবং কলকাতা থেকে জাহাজ চলাচল করে।
এবং সিত্তে বন্দর থেকে কালাদান নদীর পালতেউ শহর, যেটি চীন প্রদেশের সীমান্তে পড়েছে, মিয়ানমারের রাখাইন এবং চীন প্রদেশের সীমান্ত, সেই নদী পথও সক্রিয় আছে। এবং মিজোরাম পর্যন্ত পালতে শহর থেকে সড়কটিও নির্মাণের কাজ চলছে। নতুন করে আমেরিকা তাদেরকে আশ্বস্ত করতে হবে কেন? ভারত তো সেটি মিয়ানমারের কাছ থেকে নিয়েই রেখেছে, চুক্তিবদ্ধ। এবং ইদানিং যেটি শোনা যাচ্ছে যে তারা আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখছে, আরাকান আর্মি যাতে তাদের এই প্রকল্পে কোনো রকমের বাধা না দেয়। আরাকান আর্মি নিজেরাও আশ্বস্ত করেছে যে তারা পুরো রাখাইনে যদি আলাদা রাষ্ট্র গঠন করে, স্বাধীন রাষ্ট্র, যদিও এখন পর্যন্ত কিন্তু আরাকান আর্মি কখনোই স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলেনি, তারা আন্দোলনই শুরু করেছিল বৃহত্তর স্বায়ত্ত শাসনের জন্য। অর্থাৎ মিয়ানমারের সাথে থেকেই বৃহত্তর স্বায়ত্ত শাসনের সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে এই আরাকান আর্মি এখন পর্যন্ত। আমরা ধরে নেই যে পরবর্তীতে যদি সেটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্রই হয়, সেক্ষেত্রেও মিয়ানমারের এই আরাকান আর্মি ভারতকে আশ্বস্ত করেছে তাদের প্রকল্প নিরাপদেই চলবে। এবং এমনকি কিছুদিন আগে যখন তাদের ঠিকাদার পরিবর্তন হয় সড়কটি তৈরির জন্য, সেই ঠিকাদারকেও তারা আরাকান আর্মি আশ্বস্ত করেছে। সুতরাং যুক্তরাষ্ট্র এখানে নতুন করে ভারতকে কি আশ্বস্ত করবে যে করিডোর দেবে? করিডোর তো অলরেডি মিয়ানমারের কাছ থেকে ভারত নিয়েই রেখেছে। আপনি আরাকান আর্মির মেইন ফান্ড তো আসছে বিশ্ব ব্যাংক থেকে ওই রাস্তা বানানোর নামে। রাস্তা বানানোর নামে কালাদান থেকে যে রাস্তাগুলো হয়েছে, বন্দর উন্নয়ন হয়েছে, সেটা তো মূল ফান্ডটা আসছে, আরাকান আর্মির মূল ফান্ডটাই আসছে ওখান থেকে। এখানে মায়ানমারের দ্বিমুখী সিদ্ধান্তের কারণে তো আজকে তাদেরকে আরাকান হারাতে হয়েছে। মায়ানমার একটু চেয়েছিল যে ভারত এবং চীনকে ব্যালেন্স করুক, মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে না যাক। তারা চেয়েছিল রাখাইনকে দুইভাবে বিভক্ত করে, কিছুটা মায়ানমারকে দিবে, কিছুটা চায়নাকে দিবে, কিছুটা এই কালাদান নদীর এপার ওপার, আপনি তারা যেটা নদীটা কি নাম বললেন, কালাদান, এই নদীর এক পার থাকবে চীনারা, এক পার থাকবে ভারতীয়রা, বাণিজ্য করবে। এই দুইটা বাণিজ্য করিডোর তারা খুলে দিতে চেয়েছিল এবং খুলে দিতে চেষ্টা করছে। সেখানে তো না, সেটা তো চুক্তি হয়েই আছে, দুটো দেশের সাথে তাদের চুক্তি হয়ে আছে। আমেরিকানদের কোনো উপস্থিতি নাই, কাজে আমেরিকান সে উপস্থিতি এখানে সৃষ্টি করার জন্য এটাকে আরাকানদের স্বাধীনতা দিয়ে চলে গেছে। আরাকানরা ওইখানে এই স্বায়ত্তশাসনের বদলে এখন পুরো আরাকান রাজ্য তৈরি করার তারা চেষ্টা করতেছে। এবং আরাকান আর্মি হঠাৎ করে গত 1 বছরে 6 মাসের মধ্যে বিশাল বিজয় তারা অর্জন করে ফেলেছে। এটা করেছে কেন? ওই ব্যালেন্সটাকে আমেরিকা অ্যাকসেপ্ট করে নাই বলে। ওই যে ভারসাম্যটা চীন এবং মায়ানমার ভারতের সঙ্গে যে চুক্তিটা এখানে হয়েছিল, যে শর্তটা এখানে হয়েছিল, সেখানে চীনেরও স্বার্থ ছিল। চীনও বিআরআই বিল্ট এন্ড রোড যে ইনিশিয়েটিভ, এইটার আওতায় নেপাল থেকে যে রাস্তা নামা, হ্যাঁ, ওই ইনিশিয়েটিভে নেপাল থেকে এই মায়ানমার হয়ে রাস্তা নামার পরিকল্পনা চীনের ছিল, সেটা ভারতের গ্রিন সিগন্যাল ছিল। কাজে এখানে তো ভারতেরও কিছু অর্থনৈতিক একটা ঐক্যতার সৃষ্টি হয়েছিল। কিন্তু দাঁড়িয়ে গেছে দুটা জিনিস। একটা জিনিস হলো বাংলাদেশ সরকার পরিবর্তন হয়ে গেছে, আর একটা জিনিস হচ্ছে আরাকানের রাজনৈতিক ভারসাম্য পরিবর্তন হয়ে গেছে। আরাকানের রাখাইন প্রদেশ থেকে মোটামুটি বলতে যাওয়া হয় যে মায়ানমার সরকার বিতাড়িত হয়ে গেছে। এখন ঘোষণা তারা কি স্বাধীন দিবে না মায়ানমারের পক্ষে থাকবে। কিন্তু সিদ্ধান্ত হলো চীন এবং ভারত যদি এখানে একসঙ্গে থাকে, তাহলে এটা আর্মির স্বার্থ, আমেরিকার স্বার্থ বিরুদ্ধে হয়। এখানে আমেরিকানরা আইসা ভারতকে কনভিন্স করার চেষ্টা করেছে বা করতে পেরেছে যে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তোমার এই প্যাসেজটা অনেক ভালো থাকবে। এইটা হলো পলিটিক্যাল ট্রিক্স। এই ট্রিক্সটা আমেরিকানরা খেলতেছে এবং ভারতকে বুঝাইছে। এবং এখন আরাকানের যে উত্থানটা হয়ে গেছে এবং বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়ে গেছে, এইখানে জিও পলিটিক্সটার মধ্যে তো একটা পরিবর্তন এসে গেছে, ছক পরিবর্তন হয়ে গেছে। এখন নতুন চাল চালতে হবে, নতুন খেলা খেলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় নানান গ্রুপ সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। অর্থাৎ মিয়ানমারের ভিতরে ঐক্যবদ্ধ কোনো কিছুই নাই, একদমই ডিসইউনাইট, একদম হয়ে আছে। সেক্ষেত্রে মিয়ানমার যদি হঠাৎ করে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তারা লাগলো, আমরা না, মিয়ানমার যদি যুদ্ধ শুরু করে দেয়,
সেক্ষেত্রে তো মিয়ানমারের এই যে নানান রকমের গ্রুপ যারা নাকি এখন ঐক্যবদ্ধ নয়, তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে না একটি যুদ্ধকে সামনে রেখে? এটা 0% সম্ভাবনা, 0% সম্ভাবনা। কারণ বাংলাদেশের বর্ডারের কাছে আসার মতো মায়ানমার আর্মির এখন আর ক্ষমতা নাই। মায়ানমারের কোন সীমান্তে আসার ক্ষমতা নাই। আর মায়ানমারের নেভি আমরা আমরা আলোচনা শেষ করব। আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আপনার কাছ থেকে সামরিক দিকের একটু তথ্য জানতে চাই। সেটি হচ্ছে যে আপনি স্থলভাগের কথা বলছেন যে বাংলাদেশের ভিতরে মিয়ানমার ঢুকতে পারবে না। আমরা যদি দেখি, আমার প্রশ্ন শেষ করতে নেই, আগে প্রশ্ন করেছেন। মায়ানমারের নৌবাহিনীর বা সমুদ্র শক্তি এত বেশি না যে বে অফ বেঙ্গল দিয়ে এসে বাংলাদেশে আক্রমণ করবে। আর বাংলাদেশের এই মায়ানমারের বিমান বাহিনীও শক্তিশালী না যে সেই এত দূর থেকে এসে বাংলাদেশে আক্রমণ করবে। তার ছিল স্থলবাহিনী, শক্তিশালী স্থলবাহিনী। সেই শক্তিশালী স্থলবাহিনীর পক্ষে এখন এসে বাংলাদেশের সীমান্তের কাছে আসার আপাতত আমি কোনো সম্ভাবনা দেখছি না। আমি মেজর আক্তার, আমি একটু মেজর আক্তার আপনাকে একটু যদি স্মরণ করিয়ে দিই, সেটি হচ্ছে যে গ্লোবাল ফায়ার পাওয়ার তারা 2025 সালের যে তথ্য প্রকাশ করেছে তাতে বাংলাদেশের চাইতে মিয়ানমার বিমান বাহিনী এবং নৌবাহিনী তারা এগিয়ে আছে, বরং স্থলবাহিনীর দিকে মোটামুটি সমান সমান বা কাছাকাছি অবস্থান, কিন্তু বিমান বাহিনী এবং নৌবাহিনী বাংলাদেশের চাইতে বেশ খানিকটা এগিয়ে আছে মিয়ানমার। এই ধরনের পরিস্থিতিতে তারা তো আরাকান বা রোহিঙ্গা ওই অংশে তো যাচ্ছেই না, নৌপথে এবং বিমান পথে যদি আকাশ পথে যদি যুদ্ধ করে, যেটা নাকি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ পিছিয়ে আছে, সেক্ষেত্রে কি হতে পারে? এক পরিসংখ্যান এমন একটা জিনিস, এটা যদি ভুল জায়গায় প্রয়োগ করা হয় তাহলে ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। আপনার এই পরিসংখ্যানটা ছিল যখন আরাকান আর্মি রাখাইন দখল করতে পারে নাই তখনকার অবস্থা। সেই পরিসংখ্যান এখন হবে না। এখন মায়ানমারের নেভি বাংলাদেশের জলসীমায় আসতে হলে আগে রাখাইনের জলসীমা পার করতে হবে। আমি আমার যতটুকু বুঝি বা জানার চেষ্টা করি, আমি মিলিটারি স্ট্র্যাটেজিশিয়ান না, আমি পুরনো সেই 30 বছর আগে রিটায়ার করেছি। এখন আধুনিক সমরবিদ্যা আমি জানি না, আমার সমর শিক্ষাও নাই। তো আমি সাধারণ একটা মানে বুদ্ধি থেকে বললাম যে যুদ্ধ করতে হলে আমার একটা ফরওয়ার্ড ব্লক লাগবে, ফরওয়ার্ড অবস্থান লাগবে। সেই সম্মুখ অবস্থানটা মায়ানমারের নাই, ফলে বাংলাদেশ মায়ানমারের থেকে কোন রকম থ্রেট কামনা করে না। তবে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক অতি তাড়াতাড়ি গড়ে তোলা উচিত, অতি তাড়াতাড়ি। তখন আমরা টাস্ক ফোর্স গঠন করে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী থেকে অফিসার নিয়ে, নৌবাহিনী অফিসার নিয়ে তাদেরকে দরকার পড়লে আরাকান আর্মির সঙ্গে পাঠিয়ে দেওয়া হোক। দরকার পড়লে তাদের কনফিডেন্স গ্রো করার জন্য সকল ধরনের সাহায্য সহযোগিতা করা হোক। পাঁচের লোকে কিছু বলে এই চিন্তা করে কাজ করা যায় না, পাঁচের লোকটা খারাপ বলবে। আপনি বর্তমান রাখাইনের পরিস্থিতিকে আমাদের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন, যে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের একটি সুযোগ হিসেবে দেখছেন। অনুরোধ জানাবো, আপনার মাধ্যমে সে অনুরোধ জানাবো এবং আপনিও সেটা সহায়তা করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে। আপনার দর্শক সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন, সবাই সুন্দর থাকবেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলছিলেন বর্তমানে রোহিঙ্গাতে যে পরিস্থিতি চলছে সেই নিয়ে আমাদের কি করার আছে, বা আমরা আসলেই খাল কেটে কুমির আনছি কিনা করিডোর দেওয়ার নামে। মেজর আখতার উনি যেটি বলতে চাইছিলেন যে এটি আমাদের জন্য একটি সুযোগ, খাল কেটে কুমির নতুন করে আনা নয়, সেই কুমির চলে এসেছে অনেক আগেই, যখন আমরা বাংলাদেশের ভেতরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলাম তখনই। সুতরাং এখন আমরা এই সমস্যার সমাধান করতে পারি ওনার ভাষায়, সামরিক যে ব্যবস্থা যদি প্রয়োজন হয় সেই ব্যবস্থাও নিতে হবে। আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে, সাথে থাকবেন অন্য কোনো অতিথি। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।